আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ব্লুমবার্গের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী হরমুজ প্রণালীকে ঘিরে ইরান যে নতুন বাস্তবতা তৈরি করেছে সেটি কেবল সামরিক নিয়ন্ত্রণের প্রশ্ন নয়, বরং এটি এখন ধীরে ধীরে এক ধরনের বিকল্প ভূ অর্থনৈতিক শাসন ব্যবস্থায় রূপ নিচ্ছে। মার্কিন ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে যখন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ইরান ক্রমেই অন্ধকারে ডুবে যাচ্ছিল, ঠিক সেই সময় নয়া অর্থনৈতিক রূপরেখা দিয়ে অর্থ সংকটের অনেকটা স্থায়ী সমাধানের পথ খুঁজে পেয়েছে ইরান সরকার। ভূগোলগত সুবিধাই যেন ইরানের অর্থনৈতিক মুক্তির একটা উপায় হয়ে দাঁড়িয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে এমন একটি কাঠামো তৈরি করেছে যেখানে কোনো বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে চাইলে তাকে সরাসরি নয়, বরং ইরানের অনুমোদিত মধ্যস্থতাকারী রাষ্ট্রের মাধ্যমে যোগাযোগ করতে হবে। এই যোগাযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে আইআরজিসি সংযুক্ত একটি নেটওয়ার্ক, যারা জাহাজের মালিকানা, পতাকা, কার্গো, ক্রু তালিকা, গন্তব্য এবং এআইএস তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবে জাহাজটি নিরাপদে পার হবে কিনা। তেলবাহী জাহাজের ক্ষেত্রে আলোচনা শুরুই হচ্ছে ব্যারেল প্রতি অন্তত $1 থেকে, এবং কিছু ক্ষেত্রে এই অঙ্ক $20 লাখ পর্যন্ত উঠেছে বলে শিপিং খাতের একাধিক সূত্র জানিয়েছে। অর্থাৎ 20 লাখ ব্যারেল ধারণ ক্ষমতার একটি ভিএলসিসি যদি পার হতে চায়, তবে শুধু ট্রানজিট বাবদই বিপুল অর্থ গুনতে হতে পারে। অর্থ পরিশোধের মাধ্যমে হিসেবে ডলার নয়, ইওয়ান বা বিটকয়েন ব্যবহারের কথাও উঠে এসেছে, যা ইঙ্গিত দিচ্ছে ইরান এই প্রক্রিয়াকে মার্কিন আর্থিক নিষেধাজ্ঞার বাইরে রাখতে চায়। এই পুরো ব্যবস্থাকে বোঝার জন্য প্রথমে বুঝতে হবে হরমুজ প্রণালীর প্রকৃত গুরুত্ব কী। বিশ্বের মোট সমুদ্রপথে প্রবাহিত তেলের প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে প্রবাহিত হয়। প্রতিদিন কয়েক টন ব্যারেল জ্বালানি, এলএনজি, কেমিক্যাল, সার, খাদ্যপণ্য সবকিছুই এই করিডোরের উপর নির্ভরশীল। ফলে এখানে যদি পূর্ণ অবরোধ নাও হয়, কিন্তু নিয়ন্ত্রিত প্রবাহ তৈরি হয়, তাহলেও বিশ্ববাজারে তার প্রভাব পড়ে। ইরান সেই পূর্ণ অবরোধে যায়নি, বরং আরও সূক্ষ্ম পথ বেছে নিয়েছে প্রবাহ কমিয়ে। নির্বাচিত জাহাজকে অনুমতি দিয়ে বাকিদের অপেক্ষায় রেখে চাপ তৈরি করা। এর ফলে আন্তর্জাতিক আইন সরাসরি ভাঙা হচ্ছে কিনা সে বিতর্ক থাকলেও বাস্তবে ইরান কৌশলগতভাবে এমন এক সফট কন্ট্রোল প্রতিষ্ঠা করেছে যেখানে সামরিক শক্তি ও প্রশাসনিক অনুমতির সমন্বয়ে জলপথকে আংশিক অর্থনৈতিক সম্পদে পরিণত করা হয়েছে। এখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইরান এই অর্থ আদায়কে শুধুমাত্র রাজস্ব হিসেবে দেখছে না, এটি তার জন্য যুদ্ধ পরবর্তী ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার এক বিকল্প উপায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অবকাঠামোগত ক্ষতি, প্রতিরক্ষা ব্যয়, জ্বালানি স্থাপনা পুনর্গঠন, অভ্যন্তরীণ লজিস্টিক চাপ সব মিলিয়ে ইরানের অর্থনীতির উপর যে চাপ তৈরি হয়েছে তা সামাল দিতে নতুন উৎস দরকার ছিল। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে প্রচলিত আর্থিক চ্যানেলে সহজে অর্থ আনা সম্ভব নয়। ফলে সমুদ্রপথের উপর নিয়ন্ত্রণকে রাজস্ব উৎসে রূপান্তর করা ইরানের কাছে একই সঙ্গে প্রতিরোধ ও অর্থনৈতিক পুনরুদ্ধারের মাধ্যম। 100টি জাহাজ যদি দৈনিক গড়ে 5 লাখ ব্যারেল করে পণ্য বহন করে এবং তার অর্ধেকও যদি টোল দেয়, তাহলে দৈনিক কয়েক কোটি ডলার পর্যন্ত আয় সম্ভব, যা যুদ্ধাবস্থায় অস্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ। অবশ্য বাস্তবে এখনও ট্রাফিক অনেক কম, কিন্তু কম ট্রাফিক মানেই কম প্রভাব নয়, বরং কম সংখ্যক অনুমোদিত ট্রাফিকের মাধ্যমেই ইরান প্রমাণ করছে যে চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই। এই কাঠামোতে 5টি ক্যাটাগরিতে দেশ ভাগ করার অর্থ হল ইরান তার কূটনৈতিক সম্পর্ককে সরাসরি বাণিজ্যিক সুবিধায় রূপান্তর করছে। যেসব রাষ্ট্রের সঙ্গে তেহরানের রাজনৈতিক সম্পর্ক ভালো, যেমন কিছু এশীয় বা আঞ্চলিক অংশীদার, তারা কম টোলে সুবিধা পাচ্ছে। অন্যদিকে সন্দেহভাজন পশ্চিমাপন্থী বা মার্কিন ঘনিষ্ঠ দেশের জাহাজের ক্ষেত্রে কড়া যাচাই, বেশি অর্থ, এমনকি অনুমতি না পাওয়ার ঝুঁকি রয়েছে। এর মাধ্যমে ইরান একটি নতুন বার্তা দিচ্ছে, আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে আপনার জ্বালানি নিরাপত্তা সস্তা হবে। অর্থাৎ ভূ রাজনীতি এখানে সরাসরি সামুদ্রিক অর্থনীতিতে অনুবাদ হচ্ছে। ইওয়ান ও বিটকয়েন ব্যবহারের সিদ্ধান্ত কৌশলগত।
ডলারে লেনদেন মানেই আন্তর্জাতিক ব্যাংকিং নজরদারি, সুইফট ট্র্যাকিং, ওএফএএসসি ঝুঁকি। কিন্তু ইউয়ান ব্যবহারে চীনা আর্থিক পরিসরের আংশিক নিরাপত্তা থাকে, আর বিটকয়েন ব্যবহারে দ্রুত, কম দৃশ্যমান ও নিষেধাজ্ঞা এড়ানো লেনদেন সম্ভব হয়। এর মাধ্যমে ইরান এক ধরনের পরীক্ষাও চালাচ্ছে, ডলারবিহীন সামুদ্রিক রাজস্ব আদায় কতটা টেকসই হতে পারে। এই পরীক্ষা সফল হলে ভবিষ্যতে নিষেধাজ্ঞাগ্রস্ত অন্য রাষ্ট্র একই মডেল বিবেচনা করতে পারে। জাহাজকে গোপনে কোড দেয়া, নির্দিষ্ট রুট ধরে চলা, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কোড সম্প্রচার, এসব আসলে সামরিক নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের যুগল প্রয়োগ। এতে জাহাজের ক্যাপ্টেন বুঝে যায় যে সে আর আন্তর্জাতিক উন্মুক্ত রুটে নয়, বরং একটি নিয়ন্ত্রিত সামরিক করিডোরে প্রবেশ করছে। আইআরজিসি পেট্রোল বোট এসে এসকর্ট দেওয়ার অর্থ হচ্ছে ইরান শুধু অনুমতি দিচ্ছে না, বরং আমার নিয়মে নিরাপত্তা বিক্রি করছে। অর্থাৎ আগে যেখানে সামুদ্রিক নিরাপত্তা ছিল আন্তর্জাতিক নৌ ভারসাম্যের ফল, সেখানে এখন ইরান বলছে নিরাপত্তার মালিকানা তার হাতে। পাকিস্তানের প্রসঙ্গ এই ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ স্তর। রিপোর্টে উঠে এসেছে, পাকিস্তানকে যে সীমিত কোটায় জাহাজ পারাপারের অনুমতি দেওয়া হয়েছে তা এখন বাণিজ্যিক সুযোগে পরিণত হয়েছে। যেসব দেশের জাহাজ আটকে আছে তাদেরকে পাকিস্তানি পতাকায় রেজিস্ট্রেশন বদলে পার করানোর প্রস্তাব আসলে একটি ফ্ল্যাগ কনভার্সন মার্কেট তৈরি করছে। এটি সামুদ্রিক ব্যবসায় নতুন নয়, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে এর মূল্য বহুগুণ বেড়ে যায়। কারণ একটি পতাকা এখন শুধু কাগজে পরিচয় নয়, এটি নিরাপদ পারাপারের টিকিট। এখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সবচেয়ে বড় অস্বস্তির বিষয় হল সামরিক হামলা করেও তারা হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারেনি। অর্থাৎ আকাশে হামলা হয়েছে, কিন্তু পানিতে নিয়ন্ত্রণ চলে গেছে ইরানের হাতে। এই বৈপরীত্য আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে বড় বার্তা দেয়। যুদ্ধক্ষেত্রে বোমাবর্ষণ সবসময় কৌশলগত ফল নিশ্চিত করে না, কখনো কখনো প্রতিপক্ষ ভিন্ন স্তরে খেলার নিয়ম বদলে দেয়। ইরান সেটাই করেছে, সরাসরি মুখোমুখি সংঘর্ষে না গিয়ে চেকপয়েন্ট অর্থনীতি কায়েম করেছে। বিশ্ববাজারে এর দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে তিনটি স্তরে। প্রথমত, বিমা খরচ বাড়বে, যে কারণে জাহাজকে আইআরজিসির সঙ্গে সমন্বয় করে যেতে হচ্ছে, তাকে যুদ্ধ ঝুঁকির আওতায় ধরা হবে। দ্বিতীয়ত, জ্বালানি দামের সঙ্গে রাজনৈতিক প্রিমিয়াম যুক্ত হবে। তৃতীয়ত, বিকল্প রুট যেমন সৌদি পাইপলাইন, ইউএস বাইপাস রুট বা লোহিত সাগর ঘুরে দীর্ঘ পথ আবারও সক্রিয়ভাবে বিবেচনায় আসবে। সবচেয়ে বড় বাস্তবতা হলো ইরান এখানে সম্পূর্ণ অবরোধ না করেই চাপের সর্বোচ্চ ফল তুলছে। যদি পুরো প্রণালী বন্ধ করত তাহলে তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক সামরিক প্রতিক্রিয়া আসত, কিন্তু আংশিক অনুমোদন, টোল, যাচাই, নিরাপত্তা, এই মিশ্র মডেল আন্তর্জাতিক আইনের গ্রে এরিয়ায় পড়ে। ফলে অনেক রাষ্ট্র প্রকাশ্যে প্রতিবাদ করলেও বাস্তবে জাহাজ পার করতে আলোচনায় বসছে। সুতরাং ঘটনাটি কেবল টোল আদায় নয়, এটি যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভাষা, যেখানে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি রেডিও কোড, পতাকা বদল, ডিজিটাল পেমেন্ট, সামুদ্রিক করিডোর সব একসঙ্গে কাজ করছে। ইরান দেখাতে চাইছে তার উপর আঘাত এলেও সে শুধু প্রতিরোধী করবে না, বরং আঘাতের অর্থনৈতিক মূল্যও তুলবে। আর এই কারণেই হরমুজ এখন শুধু জলপথ নয়, এটি এক নতুন ভূরাজনৈতিক দর কষাকষির বাজার। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।